কোন বরাদ্দ আমরা দেখতে পাচ্ছি সরকারি দলের এমপিরা বরাদ্দ পাচ্ছে, কিন্তু আমরা সেই বরাদ্দতে বঞ্চিত হচ্ছি। তাহলে আমার বেসরকারি সদস্যদেরকে যারা নির্বাচিত করেছে এই জনগণ কি ভুল করেছে? মেডিকেল কলেজের কার্যক্রমের জন্য যত বৈঠক হচ্ছে সেখানে সরকারি দলের রাজনৈতিক নেতারা বৈঠকে বসছে, কিন্তু এমপি দাওয়াত পায় না। এই বৈষম্যগুলি কি দূর হবে? এখন বক্তব্য রাখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সানসিলা জেব্রিন, মহিলা আসন 15। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আজ আমি সীমান্ত কন্যা শেরপুর জেলার প্রায় ১৭ লক্ষ মানুষের একমাত্র ভরসাস্থল শেরপুর সদর হাসপাতালের করুণ বাস্তবতার চিত্র তুলে ধরতে দাঁড়িয়েছি এই মহান জাতীয় সংসদে। যে হাসপাতাল মানুষের চিকিৎসা সেবা দেওয়ার কথা, সে হাসপাতাল আজ নিজেই আইসিইউতে চলে গেছে। মাননীয় স্পিকার, শেরপুর সদরের চরাঞ্চলের অধিকাংশ রাস্তাই বর্তমানে কাঁচা। সেই দুর্গম পথ পাড়ি দিয়ে যখন একজন অসুস্থ ব্যক্তি, একজন মুমূর্ষু রোগী কিংবা গর্ভবতী মা জীবন বাঁচানোর শেষ আশায় শেরপুর সদর হাসপাতালে এসে হাসপাতালের বেড না পেয়ে হাসপাতালের মেঝে, বারান্দা কিংবা করিডোরে দিনের পর দিন কাতরাতে থাকে, বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। যেখানে সিনিয়র কনসালটেন্টের 10টির মধ্যে 10টি পদ শূন্য, সেখানে প্রতিদিন 700 রোগীর চাপ সামলাতেই হিমশিম খায় চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী। এখানে অ্যাম্বুলেন্স রয়েছে কিন্তু চালক নেই, 9তলা ভবন রয়েছে কিন্তু রোগীদের জন্য পর্যাপ্ত লিফট নেই। করোনাকালীন সময় শেরপুর সদর হাসপাতালে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে একটি আইসিইউ ও সিসিইউ ইউনিট নির্মাণ করা হয়েছিল, কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে বর্তমান শেরপুর সদর হাসপাতালের এই ইউনিটগুলো অকেজো হয়ে পড়ে আছে। দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় ইউনিটটি এখন মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতিও চুরি হয়ে যাচ্ছে। দালাল, চোর, ছিনতাইকারী ও মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে হাসপাতালের একটি অংশ। পাশেই ময়লার ডাস্টবিনের দুর্গন্ধ যেন সুস্থ মানুষকে অসুস্থ করে তুলছে। 2018 সালের পর থেকে এই সদর হাসপাতালের স্বাস্থ্য বিভাগের কোনো স্টাফ আর নিয়োগ দেওয়া হয়নি। গত 8 বছরে 6 বারের মতো নিয়োগ পরীক্ষার তারিখ দেওয়া হলেও কোনো এক অদৃশ্য শক্তির কারণে পরীক্ষাটি বারবার পিছিয়ে যায়। মাননীয় স্পিকার, এই মহান জাতীয় সংসদে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবহেলিত বছর পর এই মহান জাতীয় সংসদে আবার দাঁড়িয়েছি। সেই জন্য মহান আল্লাহ তাআলার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার মাধ্যমে বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের প্রাণপুরুষ, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি কার্যপ্রণালী বিধির ৭১ অনুসারে জাতীয় জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি। আমার নোটিশের উত্থাপনীয় বিষয় হচ্ছে রাজধানী ঢাকার 2 সিটি সহ দেশের সকল বিভাগীয় ও জেলা শহরের খেলার মাঠ ও পার্ক উদ্ধার এবং মাদক সেবীদের কবল থেকে মুক্ত প্রসঙ্গে। রাজধানী ঢাকা সহ সকল শহরের পার্ক ও খেলার মাঠগুলো একসময় ছিল শিশু কিশোরের দৌড়ঝাঁপ, খেলাধুলা আর বয়স্কদের বিকেলে অবসরের জায়গা। এখানে মাদকের কারবার, হকারের উৎপাত আর বখাটের আড্ডা এখন চলছে। কোথাও দখল, আবার কোথাও শিশু পার্কের নামে বাণিজ্যিক ব্যবহার হারিয়েছে তার সৌন্দর্য। ফলে ইট পাথরের নগরে মোবাইল পর্দায় আশ্রয় নিতে চায় সমাজের সকল শ্রেণীর মানুষ। পার্ক ও খেলার মাঠগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য কোনোভাবেই নিরাপদ নয়। এগুলোকে মাদক সেবীদের হাত থেকে মুক্ত করতে সিটি কর্পোরেশন ও সকল শহর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন যাবৎ সরকার ক্ষমতায় থেকে খেলার মাঠ ও পার্কগুলো নিজেদের সম্পদ ভেবে ভাড়া খেয়েছে। মাননীয় স্পিকার, খেলার মাঠ, পার্কের বড় অংশই জনসাধারণের হাতছাড়া হয়ে যাচ্ছে। কোথাও কোথাও মাঠ আছে, ব্যবহার করা যাচ্ছে না। কোথাও পার্ক আছে, তা মাদকসেবী ও বখাটেদের নিয়ন্ত্রণে রয়েছে। এক সময় বিকালের মাঠ ছিল শহরের শৈশবের অবিচ্ছেদ্য অংশ। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় সময় কাটত শিশুদের সময়। মাননীয় স্পিকার, খেলার মাঠ ও পার্কে শুধু বিনোদনের জায়গা নয়, বরং নগরের ফুসফুস ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অবকাঠামো হিসেবে বিবেচনা করা যায়। বিষয়টি অতীব জরুরি গুরুত্বপূর্ণ সম্পন্ন বিধায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ
গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাননীয় মন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় স্পিকার, ঢাকা শহরের খেলার মাঠ অনেকটা কাজীর গরু, খাতায় আছে গোয়ালে নাই। ডয়চে ভেলের রিপোর্ট অনুযায়ী ঢাকা সিটির 2টা সিটি কর্পোরেশনে 129টি ওয়ার্ডের মধ্যে মাত্র 235টি খেলার মাঠ রয়েছে। ওয়ার্ড প্রতি 2টারও কম, প্রতি ওয়ার্ডে 2টা খেলার মাঠেরও কম রয়েছে। সেই মাঠগুলো বাস্তব চিত্র আরো ভয়াবহ। এদের মধ্যে মাত্র 42টা জনগণ কোনো মতে ব্যবহার করতে পারে, অর্থাৎ তার শতাংশ হচ্ছে মাত্র 18%। বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে আছে 60%, আর সরকারের দখলে আছে 7%। সূত্র হচ্ছে ডয়চে ভেলে। মাননীয় স্পিকার, দখলকৃত মাঠে নানা স্থাপনা, ক্লাব, মার্কেট, এমনকি হাটবাজার পর্যন্ত গড়ে উঠেছে। মাননীয় স্পিকার, রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন বিচারের বাণী নিভৃতে কাঁদে। থুপ খোলা মাঠটিতে সিটি কর্পোরেশন তাদের নিজের খেলা বন্ধ করে দিয়ে মার্কেট গড়ে তুলেছে। ধূপ খোলা মাঠটিতে, শ্যামলী মাঠটিতে বসেছে কাঁচা বাজার, মিরপুরে পাইকারি পণ্যের আড়ত সহ অনেক মাঠগুলো এরকম সাপ্তাহিক বাজার অথবা প্রতিদিনকার বাজার রয়েছে। আজকের পত্রিকা 5/11/2024 ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠে পানির পাম্প বসানো মাঠগুলো সংকুচিত হয়ে পড়েছে। এই জন্য আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর আবারও দৃষ্টি আকর্ষণ করছি। দেশের বিভিন্ন জায়গায় খেলার মাঠ দখল করে মেলা, গরুর হাটও বসানো হয়েছে। ইনকিলাব বলেছে 1/3/2025 ঢাকার 126টি মাঠ হারিয়ে গেছে। এই যে হারানো মাঠগুলো আমরা ফিরে পেতে চাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে মাননীয় মন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের শিশুরা আবার খেলার মাঠে হারিয়ে যেতে চায়, খেলার মাঠে ফিরে যেতে চায়। তারা বই খাতা এবং খেলার মাঠটাই তাদের সহায় হোক। কোনো আমরা সাইবার বা কোনো আপনার এই যে টেলিফোন বা এই যে মোবাইল ফোনের মধ্যে আমরা রাখতে চাই না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় মন্ত্রী। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় সংসদ সদস্যকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এই সংসদের মাধ্যমে গোটা জাতির সামনে তুলে নিয়ে এসেছেন। এই যে এখানে উনি যে বর্ণনাগুলো দিয়েছেন তার বেশিরভাগই সত্য ঘটনা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খেলার মাঠগুলোকে এবং ফাঁকা জায়গাগুলোকে দলীয় কারণে সব দখল করে নেওয়া হয়েছিল। আমরা সরকার গঠন করবার পরে আমরা চেষ্টা করছি সেই মাঠগুলোকে এবং খেলার যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে উদ্ধার করার জন্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন অধিকাংশ পার্ক, খেলার মাঠ বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে প্রায় বেদখল ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত পার্ক বা খেলার মাঠ নিজেদের দখলে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করা হয়েছে ইতিমধ্যে। উদাহরণস্বরূপ গুলিস্তান পার্ক তথা শহীদ মতিউর রহমান পার্কটি মারাত্মক অবস্থানে সহ বিভিন্ন ধরনের ভবঘুরে সহ ভাসমান হকারদের দখলে ছিল। বর্তমানে ভবঘুরে ভাসমান হকার মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি আদর্শ পার্কে পরিণত করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধিক্ষেত্রে সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থার মালিকানাধীন 256টি পার্ক খেলার মাঠ রয়েছে। এইগুলোকে উদ্ধার করা এবং পর্যায়ক্রমে সেগুলোকে খেলার উপযোগী করে তোলার চেষ্টা চালানো হচ্ছে এবং তার আপনার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরতে দেশে খেলাধুলার মান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সাথে শিশুরা খেলার মাঠে খেলাধুলা করতে পারছে। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে প্রাইমারি স্কুলের আপনার এটা সারা দেশ জুড়েই প্রাইমারি স্কুল ইন্টার স্কুল কম্পিটিশন করে ফুটবল ইতিমধ্যে আপনার অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই খেলাধুলাগুলোকে আপনার এখন অনেক বেশি করে চর্চা করা হচ্ছে এবং সেগুলো মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরতে দেশের খেলাধুলার মান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সাথে শিশুরা খেলার মাঠে খেলাধুলা করতে পারছে। আদালতের নির্দেশনার আলোকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সর্বদা খেলার মাঠ ও ফুটপাথ হতে অবৈধ দখল উচ্ছেদ করতে বদ্ধপরিকর।
ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। ঢাকা সিটি কর্পোরেশনের কিছু উল্লেখযোগ্য খেলার মাঠ ও পার্কের উন্নয়ন করা হয়েছে। 35 নম্বর ওয়ার্ডের মালিটোলা পার্ক, শহীদ মতিউর রহমান পার্ক গুলিস্তান, মতিঝিল পার্ক আদমজি কোর্ট বিল্ডিং মতিঝিল, নবাবগঞ্জ পার্ক নবাবগঞ্জ লালবাগ, ওসমানী উদ্যান উন্নয়ন কাজ চলমান, যাত্রাবাড়ি শিশু পার্ক, ইসলামবাগ বশিরউদ্দিন পার্ক, শাহবাগ শিশু পার্ক, হাজী আব্দুল আলিম খেলার মাঠ ঢাকেশ্বরী রোড ঢাকা, রসুলবাগ পার্ক খেলার মাঠ রসুলবাগ ঢাকা, দেলোয়ার হোসেন খেলার মাঠ শ্মশানঘাট আর.এন.ডি রোড ঢাকা, জোরপুকুর খেলার মাঠ খিলগাঁও, বাসাবো খেলার মাঠ শহীদ আলাউদ্দিন পার্ক বাসাবো মেইন রোড, সাদেক হোসেন খোকা খেলার মাঠ দক্ষিণ গোরান সুলতান ভূঁইয়া ঝিল পার্ক খেলার মাঠ বাসাবো বারুর মাঠ দক্ষিণ বাসাবো এর উন্নয়ন কাজ চলছে। গজমহল শিশু পার্ক হাজারীবাগ পুরাতন থানা জিগাতলা, হাজারীবাগ পার্ক হাজারীবাগ, আমলিগোলা খেলার মাঠ জগন্নাথ সাহা রোড। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন পার্ক মাঠের সংখ্যা 38টি। উক্ত পার্ক মাঠগুলো আধুনিকায়ন করা হয়েছে এবং পার্ক মাঠ জনসাধারণের জন্য সর্বদা উন্মুক্ত রাখা হয়েছে। ডিএনসিটির সকল পার্ক মাঠের অবৈধ দখল মুক্ত রাখার লক্ষ্যে উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় নগরীর 41টি ওয়ার্ডে পর্যায়ক্রমে একটি করে খেলার মাঠ পার্ক নির্মাণ করা হবে। এরই অংশ হিসেবে বর্তমানে 5টি খেলার মাঠ পার্ক উন্নয়নের কাজ চলমান আছে এবং একটি খেলার মাঠ পার্ক উন্নয়নের কাজ সমাপ্ত হয়েছে। ইতিমধ্যে নগরীর বিভিন্ন জায়গায় আরও 12টি খেলার মাঠ উদ্যান উন্নয়নের জন্য একটি নতুন পার্ক ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। খুলনা সিটি এলাকার 8টি পার্ক স্থানীয় শিশু কিশোরদের খেলাধুলা এবং বয়স্কদের বৈকালিক বিনোদনের অন্যতম প্রধান স্থান। উক্ত পার্ক সমূহের নামগুলো আমি আপনাদের জানাচ্ছি: খালিশপুর ওয়ার্ল্ডল্যান্ড শিশু পার্ক, গল্পাবাড়ি সিনিয়র লিনিয়ার পার্ক, শহীদ হাদিস পার্ক, সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, গোলকমণি শিশু পার্ক, সোনাডাঙ্গা আবাসিক এলাকার পার্ক, নিরালা আবাসিক এলাকার পার্ক। জনসাধারণের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পার্ক সমূহে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ে থাকে। এভাবে দেশের সকল বিভাগীয় জেলা শহরে খেলার মাঠ ও পার্ক উদ্ধার ও মাদক সেবীদের কবল থেকে উদ্ধারের প্রক্রিয়া চলমান আছে। আমি উল্লেখ করতে চাই মাননীয় স্পিকার যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখন এই খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইন্টার স্কুল স্পোর্টস, ইন্টার স্কুল কালচারাল অ্যাক্টিভিটিস এগুলো এখন অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং আমরা বিশ্বাস করি এই কাজগুলোর মধ্য দিয়ে, এই অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আমাদের আশঙ্কা যেটা করেছেন মাননীয় সংসদ সদস্য সেটা অনেকাংশেই কমে আসবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ কামরুল হাসান, তারকা চিহ্নিত প্রশ্ন 100 মান সংসদে উত্থাপন করছি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই যে বাংলাদেশে অসংখ্য তরুণ এবং বেকার যুবক যারা বিদেশগামী হয়, তাদের অনেক টাকার প্রয়োজন হয়। আমাদের এই দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে সেই টাকা সংগ্রহ করা সম্ভব হয় না। এই ক্ষেত্রে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা যে বিনা সুদে ব্যাংক ঋণের কোনো ব্যবস্থা সরকার করবে কিনা, এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমি জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 100 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনার জন্য, সংসদের সামনে আনার জন্য। বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একেবারে স্বল্প সুদে জামানতবিহীন, যেটা 8% সুদে 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়, যেটাকে আমরা 5 লক্ষ টাকা করার একটা চিন্তা ভাবনা করছি। একই সাথে আপনাকে এটা জানিয়ে রাখতে চাই যে বর্তমানে বিনা সুদে কোনো ঋণ চালুর কোনো স্কিম সরকারের নাই। তবে আমাদের দেশের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থানের প্রতি বেশ একটা আগ্রহ এবং গুরুত্ব আছে। তার পরামর্শ আছে এই সেক্টর নিয়ে কিভাবে ডেভেলপ করা যায়। সেই বিবেচনায় ভবিষ্যতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যে 1 কোটি বিদেশি কর্মসংস্থান সৃষ্টির একটা আমাদের টার্গেট আছে, সেটা পূরণের লক্ষ্যে হয়তো ভবিষ্যতে এই সিদ্ধান্ত সরকার যদি গ্রহণ করে তখন হয়তো এটি বাস্তবায়ন করা যাবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।
মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই আপনার মাধ্যমে, আমরা লক্ষ্য করছি যে বিদেশে অনেক শ্রমিক পঙ্গুত্ব বরণ করেন এবং মৃত্যুবরণ করেন দুর্ঘটনায়। তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সময়ক্ষেপণ হয় এবং অনেক ক্ষেত্রে লাশগুলো আসলে পৌঁছায় না। এরকম অনেক ঘটনা ঘটে। সম্প্রতি যে ঘটনা হয়েছে আমার এলাকায়, কম্বোডিয়ায় একজন পঙ্গুত্ব বরণ করে দীর্ঘ 6 মাস যাবৎ হাসপাতালে আছে। তার পরিবারের সাথেও যোগাযোগ নাই, শুধু একটু জানা গেছে যে একটা হাসপাতালে আছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দপ্তরেও গিয়েছিলাম, 6 মাস হয়ে গেল, আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমার নির্বাচনী এলাকা ফুলবাড়িয়ায় এক সৈনিক সেখানে মৃত্যুবরণ করে, তার লাশ আজ পর্যন্ত পরিবারের কাছে আসেনি। আমরা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আমাদের স্থানীয় ইউএনও মহোদয় এবং ডিসি মহোদয়ের মাধ্যমে বৈদেশিক এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। মাননীয় সদস্য সরাসরি কোশ্চেন করেন দয়া করে প্লিজ, তাহলে অনেকেই সুযোগ পাবেন। এই দুইজন আমার এলাকার এখনো আমরা কোনো কিছু জানতে পারিনি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই তাদের দেশে আনা, লাশ আনা এবং আহত ব্যক্তিকে নিয়ে আসার ব্যাপারে কোনো প্রক্রিয়া ওনারা অবলম্বন করেছেন কিনা বা কি অবস্থায় আছে এটা জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। একটা দ্বিতীয়বারও ধন্যবাদ দিচ্ছি এই কারণে, আমি যে কোশ্চেনটা করতে পারতাম না, আপনি মাননীয় প্রতিমন্ত্রী অবহিত আছেন আমার কনস্টিটিউয়েন্সিরও একজনের লাশ সৌদি আরবে কয়েক মাস যাবত। আপনাকে আমি বলেছিলাম ওই উত্তর দিলে আমিও ইনডাইরেক্টলি পেয়ে যাব। প্লিজ, থ্যাংক ইউ। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সংসদ সদস্যকে ধন্যবাদ। আপনার আবেদনটি ইতিমধ্যেই অর্থ সার করে সেটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, হয়তো আপনাকে আপডেট করা হয় নাই। আমাদের সংসদ সদস্য যে বিষয়টি বলেছেন, দুটো বিষয়ের কথা বলেছেন। এক নম্বর হচ্ছে যে যারা বিদেশে গিয়ে পঙ্গু কিংবা আহত হয় তাদেরকে ফিরিয়ে আনা এবং ক্ষতিপূরণের বিষয়, এবং প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর লাশ সরকারি খরচে দেশে আনার বিষয়টি। যারা কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রে আহত কিংবা পঙ্গুত্ব বরণ করে, বিভিন্ন দেশের সাথে এমইউ অনুযায়ী আমরা সেখানে কিছুটা ক্ষতিপূরণ দাবি করতে পারি যদি তারা আমাদেরকে জানায়। এছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে, তাদের লাশ আনা 3 ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে যে আমাদের মন্ত্রণালয় মাধ্যমে যারা বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড নিয়ে যায় তাদের পুরোপুরি খরচ মন্ত্রণালয় বহন করে। আর যারা আনডকুমেন্টেড, অর্থাৎ যাদের এই ক্লিয়ারেন্স কার্ড থাকে না, মানবিক বিবেচনায় তাদেরটাও আমরা দিয়ে থাকি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় নিয়োগকর্তার সাথে চুক্তি অনুযায়ী আপনার সেই ক্ষতিপূরণটা বা লাশের খরচটা বেয়ার করে। এই প্রসিডিংগুলো করতে গিয়ে হয়তো কিছুটা সময় লাগে অনেক ক্ষেত্রে। আর কম্বোডিয়ার কথা যেটা বলেছেন, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এরকম কিছু দেশে আমাদের কিছু লোকেরা যাচ্ছে না জেনে, সেটা অনেক জায়গায় একটা প্রতারণার শিকার হচ্ছে। এই বিষয়ে আপনি ইতিমধ্যেই পত্রপত্রিকা তো খেয়াল করেছেন, রাশিয়াতে 30 জন কর্মীকে কাজের কথা বলে তাদেরকে যুদ্ধে সম্পৃক্ত করেছে। তাদের পরিবার আমাদেরকে জানিয়েছে। আমরা ইনস্ট্যান্ট 3টা যারা রিক্রুটিং এজেন্সি তাদের লাইসেন্স বন্ধ করে দিয়েছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলমান রয়েছে। তো রাশিয়ার ইউক্রেনের ক্ষেত্রে কিছু আমাদের বাংলাদেশিরা যুদ্ধে জড়াচ্ছে, বাট সেটা বাংলাদেশ থেকে না, সেটা প্রকৃত অর্থে থার্ড কান্ট্রি থেকে তারা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। বাট এমনিতে যারা অন্যান্য দেশে এই ধরনের সমস্যা আছে, তারা যদি আমাদের দূতাবাস, শ্রম কল্যাণ উইং, আমাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করে, আমরা হয়তো একটু সময় লাগে, সরকারি কাজ আপনারা জানেন সকল কাজের একটু সময় লাগে, বাট ব্যবস্থা নিয়ে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পাশের বসা প্রতিবেশী পাশে থাকা সত্ত্বেও আপনাকে সরাসরি কোশ্চেন করছেন না, থ্রো স্পিকার করতে চাচ্ছেন। গাজীপুর 5 আসনের নির্বাচিত মাননীয় সদস্য জনাব ফজলুল হক মিলন। কোন বরাদ্দ আমরা দেখতে পাচ্ছি সরকারি দলের এমপিরা বরাদ্দ পাচ্ছে,
কিন্তু আমরা সেই বরাদ্দতে বঞ্চিত হচ্ছি। তাহলে আমার বেসরকারি সদস্যদেরকে যারা নির্বাচিত করেছে এই জনগণ কি ভুল করেছে? মেডিকেল কলেজের কার্যক্রমের জন্য যত বৈঠক হচ্ছে সেখানে সরকারি দলের রাজনৈতিক নেতারা বৈঠকে বসছে, কিন্তু এমপি দাওয়াত পায় না। এই বৈষম্যগুলি কি দূর হবে? স্পিকার, আমার জয়পুর ডিস্ট্রিক্ট সহ কিন্তু একটা মাত্র রাস্তা হওয়ার কারণে এই রাস্তা দিয়ে ট্রাক বাস সব জায়গায় যানজট মুক্ত হতে পারে না, এজন্য বাইপাস সড়ক হওয়া দরকার। এটা হলে আমি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। এ বিষয়ে আমার কথা এটুকুই। এই নির্দিষ্ট ভিতরে আমি দু একটা কথা বলবো। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু শুধুমাত্র সরকারি দলের এমপিদের প্রধানমন্ত্রী নন। কোনো বরাদ্দ আমরা দেখতে পাচ্ছি সরকারি দলের এমপিরা বরাদ্দ পাচ্ছে, কিন্তু আমরা সেই বরাদ্দতে বঞ্চিত হচ্ছি। তাহলে আমার বেসরকারি সদস্যদেরকে যারা নির্বাচিত করেছে এই জনগণ কি ভুল করেছে? তারা কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভুল করেছে? এটা আমার দৃষ্টি আকর্ষণ। এমনকি এই সংরক্ষিত মহিলা আসন যারা নতুন হয়েছে তাদেরও সরকারি দল পেয়েছে, কিন্তু বেসরকারি মহিলা সদস্যরা পায়নি, বিরোধী দলের সদস্যরা পায়নি। মাননীয় স্পিকার, আরেকটা দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিই যে আমি প্রথম বক্তৃতায় জয়পুরহাটে মেডিকেল কলেজের একটা প্রস্তাবনা দিয়েছিলাম। আমি ধন্যবাদ প্রদান করছি যে তিনি এই মেডিকেল কলেজকে অনুমোদন করেছেন এবং কাজ শুরু হয়েছে। কিন্তু দুঃখজনক হলো যে এই মেডিকেল কলেজের কার্যক্রমের জন্য যত বৈঠক হচ্ছে সেখানে সরকারি দলের রাজনৈতিক নেতারা বৈঠকে বসছে, কিন্তু এমপি দাওয়াত পায় না। এই বৈষম্যগুলি কি দূর হবে? দলীয়করণ বৈষম্যকরণ দূর না করলে তাহলে কি আমরা বিগত স্বৈরাচারের গন্ধই কি পাবো? মাননীয় স্পিকার, আমি সবিনয় অনুরোধ করি, যেই ছাত্ররা জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে, বাংলাদেশে মানবিক বাংলাদেশ গড়ার জন্য